মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক, সমাজবিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে ক্লাস 9 এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাস নেব। দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশ। আমরা আগের ক্লাসগুলোতে প্রথম অধ্যায় তথা আমাদের প্রথম অধ্যায়ে যে নাম ছিল হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এই অংশটা শেষ করেছি। আজকের ক্লাস থেকে আমরা তোমাদের সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। দেখো, আমরা বললাম যে আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশ। তো ক্লাস শুরু করার আগে এই বাংলাদেশ শব্দটা কিভাবে আসলো বা বাংলাদেশের নামকরণ সম্পর্কে একটু বলি। দেখো, তোমরা জানো যে আজকের দিনে বাংলাদেশে যেমন হয়তো 8টা বা 9টা বিভাগ রয়েছে, কিন্তু বাংলাদেশ সৃষ্টির শুরুতে যখন ছিল তখন এই অংশটাকে বলা হতো উপমহাদেশ। আমি ক্লাসের আগে বলছি সাবকন্টিনেন্ট। এই সাবকন্টিনেন্টে দেশ ছিল হচ্ছে 3টা। একটা ছিল ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ। যদিও বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, সেই হিসেবে দেশ ছিল হচ্ছে 2টা। আর আমি যদি পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা করি তাহলে দেশ ছিল হচ্ছে 3টা। অর্থাৎ এই 3টা দেশের কম্বাইন্ড রূপ বা কম্বাইন্ড এটাকে বলা হতো সাবকন্টিনেন্ট বা উপমহাদেশ। দেখো, এই উপমহাদেশ যখন ছিল তখন এই উপমহাদেশগুলো ছিল অনেকগুলা খণ্ডে বিভক্ত, বা আমি যদি বলি যে এই বাংলা তথা ছিল এই পূর্ববঙ্গ ছিল অনেকগুলা জনপদে বিভক্ত। যেমন আজকের দিনে আমি বিভাগ বলি, জেলা বলি, ঠিক একইভাবে এই পূর্ববঙ্গ তথা বাংলাদেশের আদি রূপ বা বাংলাদেশের অতীতের অবস্থানগুলোকে চিহ্নিত করার জন্য বেশ কয়েকটি জনপদে নামকরণ করা হয়েছিল। দেখো, ঠিক এরকম একটি জনপদের নাম হচ্ছে বঙ্গ। এই বঙ্গ ছাড়াও আরো যে জনপদগুলো ছিল আমরা জানি, আমি যদি বঙ্গকে 1 নাম্বার করি, এরপরে গৌড়, এরপরে সমতট, হরিকেন, এরকম। অর্থাৎ আমি যেমন বলতেছি যে বর্তমানে আমরা একটা দেশকে কয়েকটা বিভাগে বিভক্ত করেছি, ঠিক একইভাবে তৎকালীন সময়ে এই পূর্ব বাংলা তথা বাংলাদেশকে অনেকগুলা জনপদ, এগুলাকে বলা হতো জনপদ, এগুলার নাম ছিল হচ্ছে জনপদ। অর্থাৎ অনেকগুলা জনপদে বিভক্ত করা হয়েছিল এবং এই জনপদগুলার একটা নাম ছিল বা একটা অংশের নাম ছিল হচ্ছে বঙ্গ। ধারণা করা হয় যে এই বঙ্গ থেকেই মূলত বাংলাদেশ শব্দটা আসে। কিন্তু দেখো, এই যে বঙ্গ থেকে বাংলাদেশ শব্দটা আসে এটা নিয়েও বিতর্ক রয়েছে, কারণ তোমরা জানো যে এই বঙ্গ শব্দটা ব্যবহার করতে হচ্ছে আর্যরা। আর্যরা বঙ্গ শব্দটা ব্যবহার করতো, আর এই বঙ্গ শব্দটা হচ্ছে আবার সংস্কৃত ভাষার শব্দ। অর্থাৎ সংস্কৃত ভাষার শব্দ, সংস্কৃত ভাষাটাই ছিল হচ্ছে মূলত আর্যদের ভাষা। এই আর্যরা বঙ্গ শব্দটা ব্যবহার করত এবং বলা হয় যে এই বঙ্গ শব্দটা সংস্কৃত শব্দ। পরবর্তীতে এই বঙ্গ শব্দের সাথে দেখো আল শব্দটা যোগ হয়, বঙ্গ শব্দটার সাথে আল, অর্থাৎ সেই হিসেবে এই আলটা আবার হচ্ছে ফার্সি শব্দ। অর্থাৎ বঙ্গর সাথে আল শব্দটা যোগ হওয়ার পরে এই দুটা মিলে হয় বাংলার। বাংলার আবার অনেক জায়গাতে দেখবেন এইভাবে লেখা আছে বাঙ্গালা। অর্থাৎ আমি বলতেছি যে বঙ্গ শব্দের সাথে ফার্সি শব্দ আল যোগ হওয়ার পরে এই দুইটা মিলে যেটা হয় বাঙ্গাল। বাঙ্গাল শব্দটা তোমরা দুইভাবে অনেক জায়গাতে লেখা দেখবা, এইভাবে লেখা দেখতে পারো, আবার এইভাবে অনেক সময় কোনো কোনো জায়গাতে পাবা। তো সেই হিসেবে দেখো, তো বাঙ্গাল বা বাঙ্গালা শব্দটা হয় বঙ্গ এবং আল এই দুইটা শব্দের কম্বিনেশনে। তো এই বঙ্গ শব্দটা দেখো, আমি বললাম যে এই যে জনপদগুলোর যে নামকরণ আমি এখানে দেখালাম, এই বঙ্গ শব্দটা তোমরা যদি প্রাচীন বাংলার যে সকল ইতিহাস সম্পূর্ণ যে সকল গ্রন্থগুলো রয়েছে এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দেখো সম্রাট আকবরের যে দিন ইলাহি, সম্রাট আকবরের দিন ইলাহি
অর্থাৎ তোমরা জানো যে সম্রাট আকবর তার সভাকবি আবুল ফজল আবুল ফজল 1582 সালে, দৃশ্য লক্ষ্য করো, অর্থাৎ সম্রাট আকবর তার সভাকবি আবুল ফজল কর্তৃক 1582 সালে তার একটা নিজস্ব ধর্ম বা নিজস্ব নীতি নৈতিকতা সম্পূর্ণ একটি ধর্ম প্রতিষ্ঠিত করে, যেটাকে বলা হচ্ছে দ্বীন ইলাহি। এই দ্বীন ইলাহিতে বঙ্গ শব্দটা পাওয়া যায়। আবার আমি যদি বলি যে ঋগ্বেদের ঐতরীয় আরণ্যক কেউ বঙ্গ শব্দটা পাওয়া যায়। আবার অর্থাৎ প্রাচীন বাংলার যে সকল ইতিহাস সম্পূর্ণ যে সকল বই রয়েছে বা গ্রন্থ রয়েছে সেগুলাতে আমরা বঙ্গ শব্দটাকে অনেক জায়গাতে মূলত দেখতে পারি। তো ধারণা করা হয় এই বাংলাদেশটা মূলত বঙ্গ শব্দ থেকেই আসে। তবে আমরা বললাম যে বঙ্গ শব্দের সাথে আল প্রত্যয় যোগ বা আল শব্দটা যোগ করাতে পরবর্তীতে বাংলা বা বাংলা শব্দটা যোগ হয় এবং এই বাংলা থেকে বাংলাদেশ শব্দটা নামকরণ করা হয়। তোমরা জানো যে বাংলাদেশের নামকরণ করে হচ্ছে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি 1969 সালের 5 ডিসেম্বর দেখো 1969 সালের 5 ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীর দিনে উনি একটি জনসভায় প্রথম এই ভূখণ্ডের নামকরণ করে বাংলাদেশ। যদিও তখন কিন্তু দেখো বাংলাদেশ কিন্তু স্বাধীন, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হচ্ছে 1971 সালে, আর উনি নামকরণ করে হচ্ছে 1969 সালে। অর্থাৎ উনি একটি জনসভায় প্রথম ঘোষণা করে যে এই ভূখণ্ড যখন স্বাধীন হবে তখন এই ভূখণ্ডের নামকরণ করা হবে বাংলাদেশ। পরবর্তীতে যখন 1971 সালে যুদ্ধের পরে যখন এই ভূখণ্ডটা স্বাধীন হলো তখন বাংলাদেশ এটার নামকরণ বাংলাদেশ করা নিয়েও কিন্তু এক ধরনের মতভেদ তৈরি হলো যে এটার নাম কি আসলে বাংলাদেশ করা হবে কিনা। তো পরবর্তীতে যেহেতু বঙ্গবন্ধু আগে 1969 সালের 5 ডিসেম্বর এই কথাটা বলেছিল, যার কারণে সর্বসম্মতভাবে এই ভূখণ্ডের নামকরণ সর্বসম্মতভাবে বাংলাদেশ করা হয়। তো দেখো আমাদের অধ্যায়ের আলোচনা হচ্ছে স্বাধীন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো তার আগে আমি যেটা বললাম যে বাংলাদেশ শব্দটা কিভাবে আসলো বা বাংলাদেশ শব্দটাকে কিভাবে মূলত আজকের বাংলাদেশের নামকরণ করা হলো। তো যাই হোক, আজকে আমরা চলে যাই আমাদের সরাসরি আলোচনার বিষয়বস্তু স্বাধীন বাংলাদেশ। তোমরা দেখবা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে স্বাধীন বাংলাদেশের যে আলোচনা রয়েছে এর মধ্যে প্রথমেই রয়েছে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ ও স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা। দেখো 7 মার্চের ভাষণ, তোমরা জানো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ 1971 সালের 7 মার্চ, যেই ভাষণের মাধ্যমেই মূলত বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার মানসিকতা তৈরি হয় এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সর্বসম্মতভাবে এই 7 মার্চের ভাষণের মাধ্যমেই মূলত দেওয়া হয়ে যায়। তো এই 7 মার্চের ভাষণটা আসলে কেমন ছিল, কি ছিল, বা এই 7 মার্চের ভাষণের গুরুত্বটা কি সেটা আমরা করব। দেখো 7 মার্চের ভাষণ সম্পর্কে কিছু তথ্য আমি দিয়ে রাখি, যে তথ্যগুলো হয়তো তোমরা তোমাদের বইতে পাবা না, তারপর আমি দিয়ে রাখি। দেখো 7 মার্চের ভাষণ 1971 সালে 7 মার্চ, সময় হচ্ছে দুপুর 3:45 শুরু হয়। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7 মার্চ দুপুর 3:45 উনি ভাষণ শুরু করেন এবং উনি 18 মিনিট 57 সেকেন্ড বা অনেক জায়গাতে 19 মিনিট উনি ভাষণ দেন। অর্থাৎ 3:45 উনি ভাষণ শুরু করে
এবং 18 মিনিট 57 সেকেন্ড বা 19 মিনিট উনি ভাষণ দেন এবং এই 19 মিনিট ভাষণে উনি 1108টা শব্দ উচ্চারণ করেন। অর্থাৎ আমরা 7 মার্চের ভাষণ বলতে যা বুঝি বা 7 মার্চের ভাষণ তোমরা যেটা শুনেছো যেটা জানো, সেই ভাষণটা ছিল হচ্ছে মূলত 19 মিনিটের ভাষণ এবং এই 19 মিনিটের ভাষণে উনি 1108টা শব্দ উচ্চারণ করে এবং এই 1108টা শব্দ উচ্চারণের মাধ্যমে মূলত 7 মার্চের ঐতিহাসিক ভাষণটা উনি সমাপ্ত করেন। এই ভাষণটার গুরুত্ব কি ছিল এটা আসলে এক কথায় বা খুব অল্প আলোচনায় বলে শেষ করা যাবে না, তবে এটুকুই বলে যে স্বাধীনতা সংগ্রামের পেছনে যে সকল কারণগুলা কাজ করেছে তার মধ্যে একটা হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে এই দেশের মানুষের মনোবল। অর্থাৎ তারা যখন বুঝতে শিখলো যে আমাদের স্বাধীনতা আমাদেরই অর্জন করতে হবে, এই যে মনোবলটা মূলত তৈরি হয়েছিল এই 7 মার্চের ভাষণের মাধ্যমে। যার কারণে দেখো উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমরা জানো যে 1971 সালের 25শে মার্চ যখন উনি গ্রেফতার হন, তো গ্রেফতার হওয়ার রাত্রেই অর্থাৎ 25শে মার্চ 1:30 মিনিটে উনি হচ্ছে গ্রেফতার হন এবং এই গ্রেফতার হওয়ার আগে উনি 12টার দিকে উনি এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য ঘোষণা দিয়ে দেন। অর্থাৎ তাহলে সেই হিসেবে দাঁড়াচ্ছে কি যে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দেখো 12টা পার হয়ে গেলে কিন্তু আলটিমেটলি 26শে মার্চ হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে বলা হচ্ছে 25শে মার্চ উনি 1:30টা থেকে হচ্ছে গ্রেফতার হন এবং গ্রেফতার হওয়ার কিছু সময় আগেই মূলত উনি স্বাধীনতার ঘোষণা দেয়। এটা হচ্ছে 1971 সালের 25শে মার্চ। কিন্তু 1971 সালের 7 মার্চের এই ভাষণটাই মূলত এই দেশের মানুষকে যুদ্ধে উদ্বুদ্ধ করেন এবং এই দেশের মানুষকে তাদের বিরুদ্ধে অর্থাৎ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বা পাকিস্তানি স্বৈরতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে বা পাকিস্তানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের মূলত বার্তা উনি এই 7 মার্চের ভাষণের মাধ্যমে মূলত দিয়েছিলেন। এরপরে আমরা দেখবো যে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা। আমি যেটা বললাম যে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা মূলত 1971 সালের 25শে মার্চ 12:30টার দিকে উনি হচ্ছে একটি ঘোষণা দেন এবং সেই ঘোষণাটা দেখো তোমরা বইতে পাবা সেই ঘোষণাটা। তবে আমি বলে রাখি যে ঘোষণাটা দেওয়া ছিল হচ্ছে ইংলিশে, অর্থাৎ বঙ্গবন্ধুর মুখ থেকে যে ঘোষণাটা দেওয়া ছিল সেটা ছিল হচ্ছে ইংলিশে। পরবর্তীতে বা ওই সময়ে ইংলিশের ঘোষণাটা এই দেশের মানুষের কাছে বাংলায় প্রচার করা হয় এবং ইংলিশে প্রচার করা হয় দেশ বা দেশের বাইরে বিভিন্ন গণমাধ্যমে। তো ইংলিশে কেন দেওয়া ছিল দেখো, তোমরা অনেক সময় এই প্রশ্নটা হয়তো তোমরা করতে পারো যে বঙ্গবন্ধু কেন ইংলিশে ভাষণ দিয়েছিল, বঙ্গবন্ধু কেন ইংলিশে ঘোষণা দিয়েছিল। আসলে একটা দেশ যখন অন্য একটি দেশের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন তখন কিন্তু ওই দেশকে স্বাবলম্বী বা ওই দেশকে শক্তিশালী করার জন্য বহির দেশের সহযোগিতা দরকার হয়। তো যেহেতু ইংলিশ আপাদমস্তক ছিল হচ্ছে শুরু থেকেই ছিল আন্তর্জাতিক ভাষার মতো, তো সেই হিসেবে ইংলিশে দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল যেন বাংলাদেশ যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে এই মেসেজটা অন্তত পক্ষে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ কম বেশি জানতে পারে। অর্থাৎ ইংলিশে মেসেজ দেওয়ার অর্থই এটা ছিল সবাই যেন বা অন্যান্য দেশের মানুষও যেন বুঝতে পারে যে বাংলাদেশ আলটিমেটলি পাকিস্তানি স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। তো সেই ভাষণটা কি ছিল দেখো, ভাষণটার বাংলা হচ্ছে এরকম যে আজ হইতে বাংলাদেশ স্বাধীন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে পাকিস্তানি বাহিনীর সর্বশেষ সৈন্যটি এই ভূখণ্ডে থাকা পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাবা। অর্থাৎ উনি ঘোষণা দিচ্ছে যে আজ হইতে বাংলাদেশ স্বাধীন, তোমরা তোমাদের যতটুকুন অবলম্বন আছে ততটুকুন অবলম্বন নিয়ে পাকিস্তানি বাহিনীর শেষ সৈন্যটা এই ভূখণ্ডে থাকা পর্যন্ত তোমরা তোমাদের সর্বশক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাও। তো এই ছিল হচ্ছে মূলত বঙ্গবন্ধুর 1971 সালের 25শে মার্চ 12:30টায় ঘোষণা দেওয়ার মূল মেসেজ। অর্থাৎ এই ঘোষণার মাধ্যমে মূলত বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যদিও আমি বলছিলাম যে স্বাধীনতার যাত্রা মূলত শুরু হয়েছে দেখো 1947 থেকে,
1947-এর আমরা জানো যে 1947-এর দেশভাগ, এরপরে 1952 ভাষা আন্দোলন, এরপরে 1954 সালে হচ্ছে যুক্তফ্রন্ট, 1966-এর 6 দফা, 1969-এর গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন। অর্থাৎ এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু 1971 তৈরির এক একটা কারণ। অর্থাৎ আমি বলতেছি যে 1947-এ যখন দেশ বিভাগ হলো, এই দেশ বিভাগটাই ছিল 1971-এর একটা কারণ, 1952 সালের ভাষা আন্দোলন ছিল একটা কারণ, 1954 সালে যুক্তফ্রন্ট সরকার ছিল হচ্ছে একটা কারণ, 1966-এর 6 দফা ছিল কারণ, 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচন, এই সবগুলা কারণকে একত্রিত করে 1971 সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বা পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে এই দেশের মানুষ যুদ্ধ করতে বাধ্য হয়। অর্থাৎ এই যুদ্ধের আনুষ্ঠানিকতা শুরু হয় 1971 সালের 25শে মার্চ থেকে। কিন্তু এই যুদ্ধে মূলত আমি যদি বলি যে এই যুদ্ধের প্রস্তুতি বা এই যুদ্ধের শুরুই হয়ে যায় 7 মার্চের ভাষণের পরবর্তী থেকে। কারণ দেখো 7 মার্চের ভাষণ দেওয়ার পরবর্তীতে মূলত বঙ্গবন্ধু এরকম একটি ঘোষণা দেন যে আজ থেকে অর্থাৎ 7 মার্চের পরবর্তী দিন থেকে এই দেশের অর্থাৎ পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের সকল ধরনের কাজকর্ম, সকল ধরনের অফিস আদালত, সকল ধরনের দপ্তর, সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র উনি বলছিল যে শুধুমাত্র কি বলে ফায়ার সার্ভিসের যে গাড়ি এবং অ্যাম্বুলেন্স এবং জরুরি পণ্য পরিবাহী ট্রাক ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। অর্থাৎ আজকের দিনের আমরা যে হরতালের যে রূপরেখা জানি বা হরতাল বলতে যা বুঝি, 7 মার্চের ভাষণের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের তথা পূর্ব পাকিস্তানের সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এবং এই কার্যক্রম বন্ধ করে দেওয়ার পরে পাকিস্তানি সরকার এবং পাকিস্তানি প্রেসিডেন্ট যে দুইজন ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ এবং উনি এবং ইয়াহিয়া খান ওনারা এই দেশে আগমন করেন। অর্থাৎ এই দেশে আগমন করার অর্থ হচ্ছে বঙ্গবন্ধুর সাথে পরামর্শ করে বা বঙ্গবন্ধুর সাথে কথা বলে কিভাবে এই অচল পরিস্থিতিটাকে সচল করা যায়। কিন্তু আসলে দেখো ওনারা আসলেও ওনাদের মূল টার্গেটে ছিল এই দেশের মানুষের পরিস্থিতি অবলোকন করে এই দেশের মানুষের উপর আক্রমণ করা। যদিও এখানে বলা হচ্ছে যে ওনারা এসেছে বঙ্গবন্ধুর সাথে কথা বলে এই পরিস্থিতিটাকে কিভাবে সমাধান করা যায়, কিন্তু একই সাথে ওনারা ওই দেশ থেকে আসার সময়ই একটা ব্লুপ্রিন্ট বা নীল নকশা বা একটা পরিকল্পনা গ্রহণ করেছেন যে আমরা এই দেশের পরিস্থিতি আগে অবলোকন করব। এরপরে দেখো ওনারা আসে হচ্ছে 7 মার্চের পরে ওনারা আসে এবং 17 মার্চ দেখো 17 মার্চ ইয়াহিয়া খান এবং টিক্কা খান এবং রাও ফরমান আলী, অর্থাৎ টিক্কা খান হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান ছিল এবং হচ্ছে রাও ফরমান আলী। দেখো অর্থাৎ এই দুইজন সামরিক জান্তা টিক্কা খান এবং রাও ফরমান আলী এই দুইজন আসে হচ্ছে 17 মার্চ। 17 মার্চ দেখো অর্থাৎ এরা আসার পরেই মূলত যেটা অপারেশন সার্চ লাইট বলতে আমরা যা বুঝি সেটা শুরু করা। অর্থাৎ ইয়াহিয়া খান এবং ভুট্টো সাহেব যখন এই দেশে আগমন করলেন বা বাংলাদেশে আসলেন, বাংলাদেশে আসার পরে তারা বঙ্গবন্ধুর সাথে কথা বলল। একই সাথে তারা এই দেশের মানুষের অবস্থা অবলোকন করার পরে 17 মার্চ দেখো টিক্কা খান এবং রাও ফরমান আলী যখন এরা দুজন যখন আসলো তখন আবার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এই দেশ থেকে চলে গেল। অর্থাৎ তারা 25শে মার্চ রাত্রে তারা চলে যায়। আর এরা দুইজন কি করে, এরা দুইজন যে আমরা যে অপারেশন সার্চ লাইট বলতে যেটা বুঝি, অর্থাৎ এই দেশে তারা হত্যাযজ্ঞ চালায়। দেশটা লক্ষ্য করো যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এই দেশে আসলো এই দেশের অচল অবস্থাকে সচল করার জন্য বঙ্গবন্ধুর সাথে কথা বলতে, এবং ওনারা ওনাদের যে নীল নকশা বা ওনাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য 17 মার্চ দেখো
টিক্কা খান এবং রাও ফরমানারে আসলো, এবং ওরা যখন আসলো আলটিমেটলি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তখন এই দেশ থেকে চলে গেল এবং এদেরকে বলে গেল যে এই দেশে নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করতে। আর যেটাকে দেখো বলা হচ্ছে অপারেশন সার্চলাইট বা যে হত্যাযজ্ঞ, যেটা 1971 সালে 25শে মার্চ থেকেই শুরু হয়। দেখো তোমরা অনেক জায়গাতে পাবা 1971 সালের 25শে মার্চ শুধুমাত্র ঢাকাতেই প্রায় 10,000 মানুষকে তারা গুলি করে হত্যা করে। শুধুমাত্র ঢাকাতে প্রায় 10,000 মানুষকে এক রাত্রে একটা স্থানে হত্যা করে এই টিক্কা খান এবং রাও ফরমান আলীর নেতৃত্বে পাকিস্তানি বাহিনী। তো তোমাদের আজকের আলোচনার অংশ ছিল এতটুকুনি। দেখো আজকে তাহলে আমরা পড়লাম হচ্ছে বাংলাদেশ সম্পর্কে কিছু ধারণা নিলাম। এরপরে আজকে আমরা দেখলাম যে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, এরপরে দেখলাম স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা এবং স্বাধীনতার ঘোষণা। এর পরবর্তীতে আমরা দেখব এই ঘোষণাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধটাকে পরিচালনা করার জন্য যে মুজিবনগর সরকার বা মুজিবনগর সরকারের যে কার্যক্রমগুলা সেগুলা দেখবো আমরা এর পরবর্তী ক্লাসে। তো তোমাদের আমি সবসময় যেটা বলি যে তোমরা যখন একটা ক্লাস দেখবা তখন অবশ্যই ক্লাস দেখার সাথে সামনে বই রাখবা, তাহলে বইয়ের সাথে তোমরা তোমাদের ক্লাসের অংশটাকে মিলাই নিতে পারো। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো।